সৈয়দ মুজতবা আলী শুধু বিখ্যাত একজন সাহিত্যিকই ছিলেন না, ভীষণ জ্ঞানী একজন মানুষ এবং অনেকগুলো ভাষায় তিনি পারদর্শী ছিলেন। তো তার এই মেধা এবং বিভিন্ন ভাষায় পারদর্শিতার কারণে তিনি বেশ কয়েকটি দেশে কাজ করারও সুযোগ পেয়েছিলেন। এর মধ্যে ১৯২৭ সাল থেকে ১৯২৯ সাল এই সময়টা তিনি কাটিয়েছিলেন আফগানিস্তানের কাবুল শহরে, এবং সেখানে তিনি কাবুল কৃষি বিজ্ঞান কলেজে ইংরেজি এবং ফরাসি ভাষা শেখানোর দায়িত্বে নিয়োজিত ছিলেন। এই সময়টার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা তিনি লিপিবদ্ধ করেছেন তার দেশে বিদেশে বইয়ে। খুব বিখ্যাত একটা বই, সময় পেলে অবশ্যই সবাই পড়ে নিতে পারো। আর এই বইয়ের ১ম কয়েকটি পৃষ্ঠা অর্থাৎ যাত্রার যে সময়টা, সেই সময়টাকে সংক্ষিপ্ত করে তোমাদের জন্য পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার নাম হচ্ছে 'গন্তব্য কাবুল'। তার যাত্রা শুরু হয়েছিল কলকাতার হাওড়া স্টেশন থেকে, এবং এই হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরুর পরে তার কাবুলে পৌঁছানোর আগ পর্যন্তর কয়েকদিনের ঘটনা বর্ণিত হয়েছে এখানে। মূলত সম্পূর্ণ লেখাটাই তার এই যাত্রাকালীন সময়ের যে অভিজ্ঞতা, বিভিন্ন মানুষের সাথে পরিচয় হওয়া, তাদের সাথে কথা বলা বা আবহাওয়া এবং যেসব সংস্কৃতি তিনি প্রত্যক্ষ করছেন, মানুষের আচরণ দেখতে পারছেন, এই বিষয়গুলোই তিনি খুব সুন্দর করে এই যে তার ভ্রমণ কাহিনী এখানে লিপিবদ্ধ করেছেন। চাঁদনী থেকে ৯ শিকে দিয়ে একটা শার্ট কিনেছিলাম। চাঁদনী হচ্ছে কলকাতার বিখ্যাত একটা মার্কেট, চাঁদনী বাজার। তো এই চাঁদনী মার্কেট থেকে তিনি ৯ সিকে দিয়ে একটা শার্ট কিনেছিলেন। সিকির হিসাবটা তোমরা জানো কিনা আমি জানি না। সিকি হচ্ছে ৪ আনার হিসাব। ২৫ পয়সাকে ১ সিকি বলা হয়। তাহলে ৪ সিকিতে ৳১, তাহলে ৯ সিকিতে কয় টাকা হয় বলো তো? ৮ সিকিতে তো ৳২ এবং ৳২ আরও ১ সিকি। এই একটা শার্টের দাম ছিল এটা, এবং এই শার্টটা পরে তিনি তার যাত্রা শুরু করেছিলেন। তখনকার দিনে বিচক্ষণ বাঙালির জন্য ইউরোপিয়ান থার্ড নামক একটি অত্যন্ত প্রয়োজনীয় প্রতিষ্ঠান ভারতের সর্বোচ্চ আনাগোনা করত। একটা কথা বলে নেই যে তার এই যাত্রাটা, তখন তো আর এরোপ্লেন ছিল না এত অ্যাভেলেবল। তো তার এই যাত্রা তিনি ২ ভাবে করেছেন। ১ম এ যে হাওড়া স্টেশন থেকে কলকাতা থেকে তিনি যাত্রা শুরু করেছিলেন ট্রেনে, এবং পাকিস্তানে তার ৭ দিনের একটা যাত্রা বিরতি ছিল এক বন্ধুর বাড়িতে, এবং সেই যাত্রা বিরতির পরে তিনি বাকি পথটা যান বাসে। তো শুরুতে তিনি ট্রেনে ওঠেন, এবং এই ট্রেনের একটা অংশ ছিল ইউরোপিয়ান থার্ড। তার মানে হচ্ছে ওই সময়ে ভারতবর্ষ তো ব্রিটিশ শাসনের অধীনে ছিল। তো যারা ব্রিটিশ ছিল বা বিভিন্ন বিদেশি মানুষ যারা ছিলেন, তাদের জন্য আলাদা একটা বগিই ছিল। তো এই বগিটাকে বলা হতো ইউরোপিয়ান থার্ড। বিচক্ষণ বাঙালিরা আবার কি করত, যাদের বুদ্ধি-শুদ্ধি একটু বেশি, তারা করত কি যে ওই বগিটা প্রায়ই ফাঁকা যেত। যেহেতু ইউরোপিয়ানরা এত জার্নি করত না। আর অন্যদিকে গাড়ির অন্য যে কামরাগুলো ছিল সেখানে কিন্তু অনেক ভিড় হতো। তো যেসব বাঙালি একটু বিচক্ষণ বা বুদ্ধিমান, তারা ওই ফাঁকা গাড়িটাতে উঠে পড়ত। তো এই কারণে তিনি বলেছেন যে বিচক্ষণ বাঙালির জন্য ইউরোপিয়ান থার্ড নামক প্রয়োজনীয় প্রতিষ্ঠান। মানে ওই ইউরোপিয়ান থার্ড নামের যে কামরাটা সেটা ছিল ভীষণ প্রয়োজনীয় এবং খুব কাজের। তো এই গাড়িতে যখন তিনি উঠতে যান, তখন এক ফিরিঙ্গি হেঁকে বলল, "এটা ইউরোপিয়ানদের জন্য।" ফিরিঙ্গি বলা হতো ফরাসি বা ফ্রেঞ্চদের। ভারতবর্ষে যারা ফ্রেঞ্চ ছিলেন, তো তাদেরকেই মূলত ফিরিঙ্গি বলা হতো। পরবর্তী সময়ে যদিও সাদা চামড়া দেখলে সবাই ফিরিঙ্গি বলত। তারপরও ফিরিঙ্গি বলতে কিন্তু আমরা এখানে ফরাসি বা ফ্রেঞ্চদেরই ধরে নিব। তো তিনি যখন ওই যে ইউরোপিয়ানদের কামরায় উঠতে যাচ্ছিলেন, তখন ওই একজন ফিরিঙ্গি ডেকে বললেন যে, "এখানে ওঠা যাবে না, এটা ইউরোপিয়ানদের জন্য বরাদ্দ।" তো তখন তিনি কি বললেন? আমি গাক করে বললুম, "ইউরোপিয়ানদের তো কেউ নেই। চলো তোমাতে আমাতে ফাঁকা গাড়িটা কাজে লাগাই।" তো তিনি একটু ইংরেজিতেই বললেন, এবং গাক করে বলা মানে এটার অর্থটা তিনি বলেছেন, এক তুলনাত্মক ভাষাতত্ত্বের বইয়ে পড়েছিলাম, বাংলা শব্দের অন্তদেশে অনুস্বার যোগ করিলে সংস্কৃত হয়, ইংরেজি শব্দের প্রাগদেশে জোর দিয়ে কথা বলিলে সাহেবী ইংরেজি হয়। অর্থাৎ ইংরেজি শব্দের ১ম সিলেবলে একটু জোর দিয়ে উচ্চারণ করলে সেটা অনেকটা ইউরোপিয়ানদের মতো শোনা যায়। তো বাঙালি বা ভারতীয় যারা ছিল তারা তো আর ইংরেজদের মতো ওই সেম অ্যাকসেন্টে উচ্চারণ করতে পারে না। তো তারা করত কি, অনেকে যারা একটু বুদ্ধিমান তারা ইংরেজি শব্দের, ইংরেজি একটা সেন্টেন্সের প্রতিটি শব্দের ১ম সিলেবলে একটু জোর দিয়ে বলার চেষ্টা করত। তাহলে সেটা অনেকটাই ওই ইংলিশদের মতো উচ্চারণ হতো। আর এটাকেই তিনি বলেছেন গাক করে ইংরেজি বলা। তো তিনি যখন এভাবে ইংরেজি বললেন, তখন ফিরিঙ্গিটা মোটামুটি খুশি হয়ে গেল যে ইনি মোটামুটি ইংরেজি জানা লোক। তারপরে যেটা হলো, এদিকে আমার ভ্রমণের উৎসাহ ক্রমেই চুপসে আসছিল। তো যাত্রার শুরু করার কয়েকদিন আগ পর্যন্ত তিনি গোছানোর কাজে ব্যস্ত ছিলেন। খুব বেশি কিছু ভাবার সুযোগ পাননি। কিন্তু যখনই গাড়িটা ছাড়ল, তখন তার মনে যেটা হলো সেটা অত্যন্ত কাপুরুষজনচিত। মনে হলো আমি একা। অর্থাৎ তিনি যে দেশ ছেড়ে চলে যাচ্ছেন,
কয়েক বছরের জন্য। তিনি জানেন না যে আবার কবে ফিরতে পারবেন। তো এই যে একটা অজানার উদ্দেশ্যে রওনা হওয়া, দেশ ছেড়ে চলে যাওয়া, নিজের পরিবারকে ছেড়ে চলে যাওয়া, এই জিনিসটাতে কিন্তু তিনি মোটেই খুশি ছিলেন না। তার ভিতরে দেশের প্রতি, মানুষের প্রতি, আত্মীয়স্বজনদের প্রতি খুব টান ছিল। তো এই টানটা থাকার কারণে তার গাড়িটা ছাড়ার সাথে, সাথে খুব খারাপ লাগতে শুরু করল এবং মনে হচ্ছিল যে তিনি ভীষণ একা। তো আবার এটাও তিনি ভাবছিলেন যে এটা আবার কাপুরুষজনচিত যে একজন আমার মতো একজন শিক্ষিত মানুষ যিনি এত বড় একটা সুযোগ পেয়েছেন তার জন্য হয়তোবা এই জিনিসটা মনে হওয়া উচিত হচ্ছে না। তো এ কারণেই তিনি বলেছেন যে, "এই যে আমি একা বা আমার খারাপ লাগছে এটা মনে হওয়া একটু কাপুরুষজনচিত।" ফিরিঙ্গিটি লোক ভালো আমাকে গুম হয়ে শুয়ে থাকতে দেখে বলল, "এত মনমরা হলে কেন? গোয়িং ফার?" দেখলুম বিলিতি কায়দা জানে। তো তাকে একটু মন খারাপ দেখে ওই ফিরিঙ্গি লোকটা তাকে জিজ্ঞাসা করল যে, "কেন এত মন খারাপ তোমার?" এবং গোয়িং ফার মানে সরাসরি কিন্তু সে জিজ্ঞাসা করছে না যে কোথায় যাচ্ছেন? আমরা বাঙালিরা এটাই করি যে কাউকে দেখা হলে আপনি কোথায় যাচ্ছেন? এইভাবে সরাসরি জিজ্ঞাসা করে বসি। কিন্তু ইউরোপিয়ান যারা বা ফিরিঙ্গি তারা কিন্তু এই বিলিতি কায়দা অর্থাৎ আচরণটা এরকম করে না। সরাসরি পার্সোনাল বিষয় জিজ্ঞাসা করে না। জাস্ট আশেপাশে একটু ভদ্রতা করে থাকারই চেষ্টা করে। তা সে যাই হোক সাহেবের সঙ্গে আলাপচারিতা আরম্ভ হলো, তাতে লাভও হলো। সন্ধ্যা হতে না হতেই প্রকাণ্ড এক চুবড়ি খুলে বলল তার ফিয়ান্সে নাকি উৎকৃষ্ট ডিনার তৈরি করে দিয়েছে। তো এই ফিরিঙ্গি লোকের সাথে তার কথাবার্তায় যে লাভটা হলো যে সন্ধ্যার পরে তার খাবারের ঝুড়িটা বের করে দিয়ে সে বলল যে তার ফিয়ান্সে বা তিনি যাকে ভালোবাসেন, যাকে বিয়ে করবেন বলে ঠিক করেছেন সেই বাগদত্তা অনেক খাবার তৈরি করে দিয়েছে এবং তাতে একটা পল্টন পোষা যায়। অর্থাৎ সৈন্যবাহিনী অনেক খাবার খেতে পারবে। এত খাবার সঙ্গে করে দিয়েছে। তো এই খাবারগুলো তিনি খুলে ওই সৈয়দ মুজতবা আলীকে খাওয়ার জন্য অনুরোধ জানালেন। কিন্তু তিনি একটু আপত্তি জানিয়ে বললেন যে তিনিও খাবার সঙ্গে এনেছেন। যদিও তার কোনো ফিয়ান্সে নেই এবং তিনি একটা জাকারিয়া স্ট্রিট নামে কলকাতার খুব বিখ্যাত একটা খাবারের জায়গা ছিল। সেখান থেকে তিনি এই খাবারগুলো কিনেছেন। তো এই কারণেই তিনি বলেছিলেন যে, "না আমি আপনার খাবার খাবো না, আমার কাছে খাবার আছে।" তো ওদিকে ফিরিঙ্গিও হাল ছাড়ছে না। তাকে খাবারের জন্য অনুরোধ করেই যাচ্ছে, করেই যাচ্ছে। তো এরপরে যেটা ঠিক হলো যে ঠিক আছে ব্রাদারলি ডিভিশন করে অর্থাৎ ২ জন মিলে যা আছে সবই ভাগাভাগি করে খাবে এবং সেটা হবে আ লা কার্তে ভোজন। অর্থাৎ খাদ্য তালিকা অনুযায়ী যা আছে সবই ভাগাভাগি করে খাবে, যার যেটা পছন্দ সেভাবে। সাহেব যেমন করে তার সব খাবার বের করতে লাগলো, আমার চোখ দুটো সঙ্গে, সঙ্গে জমে যেতে লাগলো। এরপরে ঘটনা যেটা হয়েছে, ওই ফিরিঙ্গি ভদ্রলোক খাবারগুলো যখন বের করছেন, তখন তিনি ভীষণ অবাক হয়ে গেলেন সৈয়দ মুজতবা আলী। কেন? কারণ তিনিও যা সঙ্গে এনেছেন, ওই ফিরিঙ্গি ভদ্রলোক একই আইটেম সঙ্গে এনেছেন। ঘটনা কি হয়েছে বলো তো? আসলে তার ফিয়ান্সে যে খাবারগুলো তাকে দিয়েছিল, যে ভালোবেসে তৈরি করে দিয়েছে এ কথা বলে, আসলে সেটা মোটেও তার নিজের তৈরি করা না। সে বাজার থেকে খাবার কিনে ওই ব্যাগে ভরে দিয়েছে, বক্সে ভরে দিয়েছে এবং বলেছে যে এগুলো তার নিজের হাতে বানানো। তো এই জিনিসটা ধীরে, ধীরে দুজনই বুঝতে পারে এবং ফিরিঙ্গি ভদ্রলোক বুঝতে পেরে কিছুটা উদাসীন হয়ে যায়। সে একটু সন্দেহ করতে থাকে যে তাহলে কি তাকে মিথ্যা বলল মেয়েটি? তো সৈয়দ মুজতবা আলীও এটা বুঝতে পারে কিন্তু সে কিছুই বলে না এবং তার একটু মনে পড়তে থাকে যে জাকারিয়া স্ট্রিটে তিনি যখন খাবারগুলো কিনছিলেন তার পাশেই আরেকটা ফিরিঙ্গি মেম সাহেব এরকম একটু গাবদা-গোবদা দেখতে তিনিও কিছু খাবার কিনছিলেন। তো তখন তার মনে হয় যে জিজ্ঞাসা করেন ওই ভদ্রলোককে যে, "আপনার ফিয়ান্সে দেখতে কেমন? একটু বর্ণনা দিন তাহলে আমি বলতে পারব।" কিন্তু সে আর কথা বাড়ায় না যে কি হবে এত সন্দেহ উসকে দিয়ে যে শেষে না আবার সংসারটাই ভেঙে যায়। এ কারণে সে আর কিছু জিজ্ঞাসা করে না। ভোর কোথায় হলো মনে নেই। জুন মাসের গরম। পশ্চিমে গৌরচন্দ্রিকা করে নামে না। ৭টা বাজতে না বাজতেই চড়চড় করে টেরচা হয়ে গাড়িতে ঢোকে। এর মধ্যে রাত শেষ হয়ে সকাল হয়েছে এবং প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। এই যে হঠাৎ করে অনেক গরম অনুভূত হচ্ছে এই কথাটাকেই তিনি বলেছেন জুন মাসের গরম পশ্চিমে গৌরচন্দ্রিকা করে নামেন। পশ্চিম মানে হচ্ছে পশ্চিম এলাকা। যে ভারতের পশ্চিম দিকের যে এলাকা সেখানে গৌরচন্দ্রিকা অর্থাৎ ভূমিকা করে নামে না। সকালবেলা আবহাওয়াটা একটু ঠান্ডা থাকার কথা। তারপরে আস্তে, আস্তে গরম বাড়বে। আমাদের দেশে এটাই নিয়ম। কিন্তু ওই দিকটায় কি হয় যে হঠাৎ করেই এরকম গরম পড়ে যায়। কোনো ভূমিকা-টুমিকা নেই। সকাল হলো আর ৭টা বাজতে না বাজতেই সূর্য এমন তীব্র হয়ে যায় যে ভীষণ গরমে মানুষের কষ্ট শুরু হয়ে যায়। এ কারণেই বলছি যে ৭টা বাজতে না বাজতেই চড়চড় করে রোদ উঠে যায় এবং বাকি দিনটা কিরকম করে কাটবে তার আভাস তখনই দিয়ে দেয়। মানুষ বুঝে যায় যে সারাদিনে কতটা কষ্ট হবে।
গাড়ি যেন কালোয়াত ঊর্ধ্বশ্বাসে ছুটছে, কোনো গতিকে রোদ্দুরের তবলচিকে হার মানিয়ে যেন কোথাও গিয়ে ঠান্ডায় চিরাবে। কালোয়াত হচ্ছে যারা ক্লাসিক গান গায়, এরকম শিল্পীদের বলা হয় কালোয়াত। তো গাড়ি ওরকম তালে চলছে, তো এই কারণে তাকে বলা হচ্ছে যে শিল্পী, এবং ভীষণ ঊর্ধ্ব গতিতে, খুব দ্রুত গতিতে চলছে। আর কোনো গতির রোদ্দুরের তবলচি, রোদ্দুরকে তবলচির সাথে তুলনা দেওয়া হচ্ছে। অর্থাৎ শিল্পী যেন তবলচির সাথে পাল্লা দিয়ে গান গাচ্ছে। গাড়িও চলছে, রোদও চলছে। এইরকমভাবে দুটোই বেড়ে চলছে। এরপরে গাড়ি এর মাঝে আবার ভোল ফিরিয়ে নিয়েছে। তার মানে সকাল হওয়ার পরে তিনি বুঝতে পারলেন যে ভোল ফিরিয়ে নিয়েছে, অর্থাৎ আগে ছিলেন তিনি ভারতবর্ষের এলাকায়, এরপরে পাকিস্তানে প্রবেশ করেছেন। এই জিনিসটা তিনি বুঝলেন কিভাবে? যাত্রী পরিবর্তিত হয়েছে। ওই যে ফিরিঙ্গি লোকটি কিন্তু এখন আর নেই। এখন যে মানুষগুলোকে তিনি দেখছেন তারা মোটামুটি পাকিস্তানের ওই দিকের অধিবাসী। বড়, বড় দাড়ি এবং টিকি খাটো হয়েছে। তার মানে হিন্দু মানুষদের সংখ্যা কমেছে, মুসলিমদের সংখ্যা বেড়েছে। তাদের ভাষাটাও পাল্টে গেছে। আগে তারা আইয়ে বঠিয়ে বলত, আর এখনকার মানুষ দাগা, দাগা দিলতা রাওরা। এইরকম, মানে তাদের ভাষাটাও চেঞ্জ হয়েছে। অর্থাৎ তিনি মানুষজন দেখে বুঝতে পারছেন যে গাড়ির ভোল পাল্টেছে। অর্থাৎ এলাকাও পাল্টে গেছে। সামনের বুড়ো সর্দারজি ১ম আলাপ আরম্ভ করলেন, "গোয়িং ফার নয়, সোজাসুজি কাহা যাইয়েগা।" অর্থাৎ সামনে যে বুড়ো সর্দারজি দেখা যাচ্ছে, তিনি কিন্তু ওই আগের ফিরিঙ্গি ভদ্রলোকের মতো এত ভদ্রতা করে "গোয়িং ফার" এরকম জিজ্ঞাসা করছেন না। তিনিও পার্সোনাল কথাই সরাসরি জিজ্ঞাসা করছেন যে, "কাহা যাইয়েগা?" আপনি কোথায় যাবেন? আমি ডাবল তাসলিম করে সবিনয় উত্তর দিল। অর্থাৎ খুব বিনয় করে তিনি উত্তর দিলেন যে তিনি কোথায় যাবেন। এরপরে তিনি জিজ্ঞাসা করলেন যে পেশোয়ারে কাউকে চিনি কিনা? অর্থাৎ তিনি পেশোয়ারে যাবেন, ওই গাড়িটাও পেশোয়ার পর্যন্ত যাবে। তো এই সর্দারজি জিজ্ঞাসা করছেন যে পেশোয়ারে তিনি কাউকে চেনেন না, এবং তিনি জানান যে তার এক বন্ধুর বন্ধু আছে যিনি তাকে রিসিভ করবেন এবং তার বাড়িতেই তিনি থাকবেন। সেই সাথে তিনি একটু উদ্বেগও প্রকাশ করেন যে, যে বন্ধুর বন্ধু তাকে রিসিভ করবেন তাকে তিনি চেনেন না, এবং সৈয়দ মুজতবা আলীকে ওই ব্যক্তি কিভাবে চিনবেন সে ব্যাপারেও তিনি জানেন না। তো সর্দারজি তাকে একটু আশ্বস্ত করেন যে পেশোয়ারে অনেক বাঙালি নামে না, খুব কম বাঙালিই নামে, এবং তিনি ঠিকই আপনাকে খুঁজে বের করবেন। যেহেতু সবাই পাকিস্তানি, তো ২-১ জন বাঙালি যারা আছে তাদেরকে দেখলেই বোঝা যায়। আকারে একটু ছোট বা পোশাক-আশাকেও বোঝা যায়। এই কারণে সর্দারজি তাকে আশ্বস্ত করেন যে আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তিনি আপনাকে ঠিক খুঁজে বের করবেন। তো এরপরে সৈয়দ মুজতবা আলী বলেন যে, "হয়তোবা আপনার কথা সত্যি, কিন্তু আমি শার্ট পরে এসেছি। এই কারণে একটু চিন্তা হচ্ছে।" তো ওই সর্দারজি, যে ভদ্রলোক, তিনি আবার বলেন যে, "শার্টে যে ১ ফুট জায়গা ঢাকা পড়ে, সেটা দিয়ে কি আর মানুষ চেনা যায় যে কে বাঙালি, কে আ পাকিস্তানি?" এটা একটু তিনি রসিকতা করার চেষ্টা করেন। তো যাই হোক, এরপরে তিনি পোশাক নিয়ে আরেকটু চিন্তা করেন যে বাঙালিরা যে পাঞ্জাবি পরে আর পাকিস্তানিরা যে পাঞ্জাবি পরে, সেই ২ পোশাকেও কিন্তু অনেক পার্থক্য আছে। তো এরপরে তিনি কথা ঘুরানোর জন্য ওই সর্দারজিকে জিজ্ঞাসা করেন যে সিলোয়ার বানাতে কতটুকু কাপড় লাগে? পাকিস্তানিদের একটা প্রধান পোশাক হচ্ছে সিলোয়ার, এবং এই সিলোয়ার বানাতে কিন্তু অনেক কাপড় লাগে। যে পরিমাণ কাপড় লাগে এখানে উল্লেখ আছে যে দিল্লিতে ৩.৫ গজ, জলন্ধরে ৪.৫, লাহোরে ৫.৫, এরকম প্রচুর কাপড় লাগে, এবং খাস পাঠান মূল্যকে কোহাট খাইবারে পুরা থান, অর্থাৎ এত কাপড় দিয়ে তারা একটা সিলোয়ার বানায়। এরপরে এই সিলোয়ারের কাপড় নিয়ে কি পরিমাণ কাপড় লাগে, কি ধরনের কাপড় লাগে বা খরচটা কিরকম, এটা নিয়ে তাদের মধ্যে আরো কিছুক্ষণ কথোপকথন চলে। তোমরা পড়লেই বুঝতে পারবে। সেই কারণে এই ছোট্ট একটু অংশ আর আমি ব্যাখ্যা করছি না। ইতিমধ্যে গল্পের ভিতর দিয়ে খবর পেয়ে গিয়েছি যে পাঠান মুল্লুকের প্রবাদ, দিনের বেলা পেশর ইংরেজের, রাত্রে পাঠানের। অর্থাৎ ইংরেজরা যে তখন শাসন করত তাদের ভয়টাও ছিল, এবং রাতের বেলা আবার পাঠানদের। পাঠান হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তান ২ দেশেই একটা বিশেষ উপজাতি যারা একটু বিদ্রোহ ছিল, এবং ইংরেজদের সাথে কিন্তু ভালোই খন্ড, খন্ড যুদ্ধ তাদের ছিল। তো একটা প্রবাদ ছিল এরকম যে, দিনের বেলা পেশোয়ার ইংরেজের আর রাতে পাঠান। অর্থাৎ এই পেশোয়ার জায়গাটা এরকম, দিনে বা রাতে কখনোই নিরাপদ নয়, এবং যেকোনো মুহূর্তেই কিন্তু খুন, রাহাজানি এগুলো হয়েই থাকে। খুব স্বাভাবিক ঘটনা সেখানে। আর আইন শৃঙ্খলার পরিস্থিতিটাও এমন ছিল যে একটা খুন হয়েছে, সেটা যে কোনো বিচার হবে সাথে, সাথে এরকমও কিন্তু আশা করা যায় না। অনেক সময় এরকম বলা হতো যে খুন যে ব্যক্তি হয়েছে এটা তার কোনো একটা ভুল ছিল বা তার কোনো বোকামি ছিল। তো এই যে আইন শৃঙ্খলার খুব একটা ভালো পরিস্থিতি না, এই কারণে সৈয়দ মুজতবা আলী একটু আশঙ্কিত অনুভব করছেন। আবার ইংরেজদের সাথে যে পাঠানদের একটা
বিদ্রোহের বিষয়, এই বিষয়ে আবার তিনি গর্বও অনুভব করছেন যে ইংরেজদের কামানের সাথে পাঠানরা বন্দুক নিয়েও কিন্তু এখনো টিকে আছে এবং তারা বিদ্রোহটা চালিয়ে যাচ্ছে। তো এসব ভাবতে ভাবতে তিনি দেখেন যে গাড়ি পেশোয়ারে এসেই দাঁড়িয়েছে। প্ল্যাটফর্মে বেশি ভিড় নেই। জিনিসপত্র নামাবার ফাঁকে লক্ষ্য করলাম যে ৬ ফুটি পাঠানদের চেয়েও এক মাথা উঁচু এক ভদ্রলোক আমার দিকে এগিয়ে আসছেন। কাতর নয়নে তার দিকে তাকিয়ে যতদূর সম্ভব নিজের বাঙালিত্ব জাহির করার সঙ্গে সঙ্গেই তিনি এই উত্তম উদ্ধৃতি আমাকে বললেন যে তার নাম শেখ আহমদ আলী, অর্থাৎ তার বন্ধুর বন্ধুকে তিনি পেয়েছেন এবং তাকে দেখে কিন্তু ঠিকই তিনি চিনে নিয়েছেন ওই সর্দারজি যেরকম বলেছিলেন। এবং তারপরে তারা হ্যান্ডশেক করে এবং এইখানে খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটে যে পাঠানদের হাতটা অনেক বড়। তো সেই হাতের চাপে কি হয়? সৈয়দ মুজতবা আলী বলেছেন, "আমার হাতের ৫ আঙ্গুল তার ২ থাবার ভিতর তখন লুকোচুরি খেলছে।" খানিকটা কোলে পিঠে, খানিকটা টেনে হিঁচড়ে তিনি আমাকে স্টেশনের বাইরে এনে একটা টাঙায় বসালেন। অর্থাৎ শেখ আহমদ আলী সৈয়দ মুজতবা আলীকে বাইরে নিয়ে আসলেন এবং তার আন্তরিকতা দেখে লেখকের মনে হচ্ছে যে এই যে পাঠানরা এত আন্তরিক, এটা কি পুরোটাই আন্তরিকতা নাকি লৌকিকতা? অর্থাৎ লোক দেখানো ব্যাপার কি আছে? বা তারা যেটা করছে সেটা কি কেবলই ফর্মালিটিস নাকি আসলেই অন্তর থেকে এই আতিথেয়তা বিষয়টা তাদের আছে? তো পরে এসে তিনি উপলব্ধি করেছেন, কয়েক বছর পরে যখন বইটা লিখছেন তখন তার মনে হয়েছে যে অতিথিকে বাড়িতে ডেকে নেওয়ার মতো আনন্দ পাঠান অন্য কোনো জিনিসে পায় না। আর সে অতিথি যদি বিদেশী হয় তাহলে তো কথাই নেই। অর্থাৎ পাঠানদের যে আতিথেয়তা সেটা আসলেই খাঁটি, সেখানে কোনোই ভেজাল নেই বা কোনো ঝামেলা নেই। আরবি ভাষায় একটি প্রবাদ আছে, ইয়মুস সফর নিসফুস সফর, অর্থাৎ যাত্রার দিনই অর্ধেক ভ্রমণ। এরপর তিনি একটি প্রবাদ বাক্য দিয়ে শুরু করেছেন যার মানে হচ্ছে উঠোন সমুদ্র পেরোলেই আধিক মুশকিল আসান। এই কথাটা এই কারণেই বলা হয় যে যাত্রা শুরু করা বিষয়টাই মানুষের জন্য অনেক সময় কঠিন। আর যখন কেউ যাত্রা শুরু করে, উঠোন পেরোয়, তার মানে সে অর্ধেক যাত্রা চলে গেছে। অর্থাৎ পরিবারের যে টানটা সেটা একবার কাটালেই অর্ধেক যাত্রা শেষ হয়ে যায়। এই কথাটা এখানেই তিনি এই কারণেই বলেছেন যে আহমদ আলীর উঠোন পেরোতে গিয়ে আমার পাক্কা ৭ দিন কেটে গেল। অর্থাৎ আহমদ আলী এত আন্তরিক ছিলেন, তার পরিবার তাকে এতটাই আন্তরিকতার সাথে গ্রহণ করেছিলেন যে ৭ দিন তাদের সাথে কিভাবে কেটে গেল তিনি টেরই পেলেন না। এবং অবশ্যই তাকে তারা জোর করে রেখে দিয়েছেন যে আরেকদিন থেকে যান, আরেকদিন থেকে যান। এভাবে তার ৭ দিন কেটে গেল এবং ৮ দিনের মাথায় আহমদ আলী স্বয়ং তাকে বাসে তুলে দিল এবং তিনি বলেছেন, "আমার জানমাল বাঁচাবার জন্য বিস্তর দিব্য দিলাসা দিয়ে বিদায় দিলেন।" অর্থাৎ ড্রাইভারকে তিনি খুব ভালো করে বুঝিয়ে দিয়েছেন যে তাকে যাতে দেখে শুনে নিয়ে যাওয়া হয় এবং জানমাল যাতে বাঁচিয়ে রাখা হয়। দিব্য দিলাসা মানে হচ্ছে খুব দোয়া করে দেওয়া বা বারবার আশ্বাস দেওয়া। তো এত বড় একজন মানুষকে দেখে শুনে নিয়ে যাওয়ার কথা কেন বলছেন? কারণ আগেই বলেছি যে রাস্তাটা খুব রিস্কি ছিল। যেকোনো মুহূর্তে গোলাগুলি শুরু হয়ে যেতে পারে। সে কারণেই কিন্তু এত সাবধানতা অবলম্বন করতে বলেছেন। হাওড়া স্টেশনে মনে হয়েছিল আমি একা, এখন মনে হলো আমি ভয়ংকর একা। আর এই যে সামনে যেকোনো মুহূর্তে বিপদ হতে পারে এই কারণেই তার কাছে এখন আরো বেশি ভয় লাগছে, খারাপ লাগছে এবং মনে হচ্ছে আমি ভয়ংকর একা। ভয়ংকর একা এই অর্থে যে নো ম্যানস ল্যান্ডই বলুন আর খাস আফগানিস্তানই বলুন, এসব জায়গায় মানুষ আপন, আপন প্রাণ নিয়ে ব্যস্ত। অর্থাৎ যেসব জায়গায় মানুষের আনাগোনা থাকে না, এমনকি খাস আফগানিস্তানেও এইসব জায়গায় মানুষ আপন প্রাণ নিয়েই ব্যস্ত। কেউ একটু বিপদে পড়লে অন্য কেউ সহজে তাকে বাঁচাতে আসবে এমন আশা করাও যায় না। সাধারণ লোকের বিবেক বুদ্ধি এসব দেশে এরকম কথাই কয়। তবু আফগানিস্তানের স্বাধীন সভ্য দেশ আর ৫টা দেশ যখন খুন খারাপের প্রতি এত বেমালুম উদাসীন নয়, তখন তাদেরও তো কিছু একটা করবার আছে এই ভেবে ২-৪টে পুলিশ ২-১ দিন অকুস্থলে ঘোরাঘুরি করে যায়। অর্থাৎ আফগানিস্তানের পুলিশরা খুব একটা অ্যাক্টিভ নয়। কেবল তারা মাঝে, মাঝে ঘোরে এই কারণে যে অন্য দেশে খুন-খারাপি হলে মানুষ বেশ সিরিয়াসলি নেয় বিষয়টা এবং এখানেও আমাদের আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে, কিছু একটা করতে হবে। সেই কারণে পুলিশরা এখানে সেখানে ঘোরে। তার মানে এই না যে তারা নিরাপত্তা দিতে খুব বেশি সক্ষম। এরপরে বাস জার্নির কিছুটা বর্ণনা আছে। তার ডানদিকে বসেছে ড্রাইভার শিখ সর্দারজি, যার বয়স ৬০ এর কাছাকাছি এবং কাঁচা-পাকা দীর্ঘ দাড়ি এবং রাতকানা। বাঁদিকে তার এক যাত্রী বসেছে যিনি আফগান সরকারের কর্মচারী, যিনি পেশোয়ার গিয়েছিলেন কাবুল বেতার কেন্দ্রের মাল সরঞ্জাম ছাড়িয়ে আনার জন্য। অর্থাৎ তার পাশে যে যাত্রী বসেছেন তিনি হচ্ছেন আফগান সরকারের বেতারের কর্মচারী, রেডিওতে কাজ করেন তিনি। সব ভাষাই জানেন অথচ বলতে গেলে এক ফরাসি ছাড়া কোনো ভাষাই জানেন না। অর্থাৎ তিনি দাবি করেন যে তিনি সব ভাষাই জানেন, অনেক ভাষায় কথা বলেন। কিন্তু ওই প্রতিটা ভাষাই তিনি একেবারে এমনভাবে ব্যবহার করেন যে কেউ বুঝতে পারে না। অর্থাৎ ২-১ টা শব্দই কেবল জানেন তিনি। সেই ভাষা বোঝানোর মতো অত পারদর্শিতা তিনি অর্জন
অর্জন করেননি। শুধু ফরাসি ভাষাটাই তিনি মোটামুটি জানেন। এবং এখানে একটা মজার কথা আছে যে আপনি যদি তার ইংরেজি না বোঝেন, তবে তিনি ভাবখানা করেন যেন আপনি যথেষ্ট ইংরেজি জানেন না। অর্থাৎ তিনি ভালো ইংরেজি তো বলতেই পারেন না। তো তার এই ভাঙা, ভাঙা ইংরেজি যদি কেউ বুঝতে না পারে, তখন তার ভাবটা এরকম যে ওই ব্যক্তি ইংরেজি জানেন না। তবে এই বেতারে চাকরি করা ভদ্রলোক সম্পর্কে তার ধারণাটা পরে আরেকটু ভালো হয় যখন তিনি বুঝতে পারেন যে তিনি খুব বন্ধুবৎসল এবং বিপন্নের সহায়। এবং তারও পরে তিনি বুঝতে পারেন যে তিনি যে বেতারে চাকরিটা পেয়েছেন, সেটা আসলে অনেক ভাষা তিনি জানেন এটা দাবি করে এই চাকরিটা পেয়েছেন। এরপর বাসের অন্য যাত্রীদের বর্ণনা তিনি দিয়েছেন, যারা সবাই মোটামুটি ব্যবসায়ী, কাবুলি ব্যবসায়ী, এবং তারা পেশোয়ার থেকে সিগারেট, গ্রামোফোন রেকর্ড, প্লেট, বাসন, ঝাড়, লণ্ঠন, ফুটবল অর্থাৎ যা কিছু লাগে সবকিছু তারা কিনে নিয়ে যাচ্ছে। আর পাকিস্তানের পেশোয়ার থেকে তারা এই জিনিসপত্র যে নিয়ে যাচ্ছে, এর বাইরে বাকি যা কিছু আছে সবই তাদের আমদানি করতে হয় হিন্দুস্তান থেকে, কিছুটা রুশ থেকে অর্থাৎ ভারত এবং রাশিয়া থেকে তারা আমদানি করে। তো এসব তথ্য জানবার জন্য আফগান সরকারের বাণিজ্য প্রতিবেদন পড়তে হয় না। কাবুল শহরে একটা চক্কর মারলেই হয়। অর্থাৎ কাবুল শহরে তিনি একটু ঘুরেই বুঝতে পেরেছিলেন যে তারা সকল কিছুই আমদানি করে থাকে। অর্থাৎ আফগানিস্তানে নিজেরা খুব বেশি পণ্য প্রডিউস করে না। সবকিছুই তারা ওখান থেকে কিনে আনে। সেসব পরের কথা। পেশোয়ার থেকে জামরুদ দুর্গ ১০.৫ মাইল সমতল ভূমি। সেখানে ১ দফা পাসপোর্ট দেখাতে হলো। তারপর খাইবার গিরিসংকট। এরপর তারা খাইবারে পৌঁছলেন। খাইবার পাস হচ্ছে পাকিস্তানের পেশোয়ার থেকে আফগানিস্তানে কাবুল যাওয়ার সরাসরি রাস্তা। ২ দেশের সরকারই কিন্তু এই রাস্তাটা বানিয়েছে এবং সীমান্ত ধরে এই রাস্তাটা চলে গেছে। এবং রাস্তার বর্ণনা এখানে তিনি দিয়েছেন যে দুদিকে ১০০০ ফুট উঁচু পাথরের ন্যাড়া পাহাড়, অর্থাৎ পাথুরে পাহাড় কেটে এই রাস্তাটা বানানো হয়েছে। মাঝখানে খাইবার পাস একজোড়া রাস্তা এঁকে-বেঁকে একে অন্যের গা ঘেঁষে চলেছে কাবুলের দিকে। ভীষণ আঁকাবাঁকা রাস্তাটা, এবং রাস্তাটা অনেকটা এরকম যে মাঝখানে দাঁড়িয়ে অনেক সময় বোঝা যায় যে সামনে পিছনে ২ পাশে শুধু পাহাড় আর পাহাড়। অনেক সময় রাস্তাটা দেখা যায় না। এতটাই সর্পিল ভাবে এগিয়ে গেছে এই রাস্তা। সংকীর্ণতম স্থলে ২ রাস্তা মিলে ত্রিশত হবে না, যে অনেক জায়গায় এই রাস্তাটা বেশ চাপাও মনে হয়েছে তার কাছে। দ্বিপ্রহর সূর্য সেই নরককুণ্ডে সোজা নেমে এসেছে, তাই নিয়ে চতুর্দিকের পাহাড় যেন লোফালোফি করছে। অর্থাৎ যদিও দুপুরবেলা, দ্বিপ্রহর হচ্ছে দুপুরবেলা, কিন্তু সূর্য সেই নরককুণ্ডে সোজা নেমে এসেছে। পাহাড়গুলো এত উঁচু যে সূর্য অনেকটা দেখা যায় না। কখনো দেখা যায়, কখনো দেখা যাচ্ছে না। এই কারণে বলছে যে পাহাড়গুলো যেন সূর্যটা লোফালুফি করছে। অবাক হয়ে দেখছি সেই গরমে বুখারার পুস্তিন বা ফার ব্যবসায়ীরা ২ ইঞ্চি পুরু লোমওয়ালা চামড়ার ওভারকোট গায়ে দিয়ে খচ্চর খেদিয়ে, খেদিয়ে ভারতবর্ষের দিকে চলছে। এবং বুখারার হচ্ছে উজবেকিস্তানের একটা শহর, এবং সেই শহরের যে ব্যবসায়ী আছে, পুস্তিন ব্যবসায়ী, পুস্তিন হচ্ছে চামড়ার ব্যবসায়ী যারা ছিলেন, চামড়া দিয়ে যে ওভারকোট বা জুতা বানানো হয় পশুর চামড়া দিয়ে, তাদেরকেই বলা হয় যে পুস্তিন ব্যবসায়ী। এবং সর্দারজিকে রহস্য সমাধানের অনুরোধ জানালে তিনি বললেন, যাদের অভ্যাস হয়ে গেছে তাদের পক্ষে সত্যই এরকম পুরু জামা এই গরমে আরামদায়ক। তো তিনি দেখতে পেলেন যে ওই যে ব্যবসায়ীরা যে হেঁটে যাচ্ছে, সেই ব্যবসায়ীরা এই গরমে মোটা চামড়ার ওভারকোট পরেছে। তো কেন এরকম পড়েছে? তো এইটা তিনি ওই সর্দারজি বা ড্রাইভার যে আছে তাকে জিজ্ঞাসা করেন, এবং ড্রাইভার বলেন যে তাদের অভ্যাস হয়ে গেছে এবং এই গরমে তারা এটাতেই আরাম বোধ করছে। কারণ হচ্ছে এই যে চামড়ার পুরো ওভারকোট, এটা বাইরের তাপটাকে ভিতরে ঢুকতে দেয় না, তাই শরীরটা ঠান্ডা থাকে। এরপরে তিনি আরো বর্ণনা দিয়েছেন যে খাইবার পাসে আরো কি, কি চলছে। বেশিরভাগই হচ্ছে পণ্য বাহিনী, অর্থাৎ পণ্য নিয়ে মানুষ এক জায়গায় থেকে আরেক জায়গায় যাচ্ছে। সেখানে কি, কি পণ্য আছে, সেই পণ্যের মধ্যে অস্ত্র, গাদা, বন্দুক থেকে শুরু করে জার্মান মাউজার, দামেস্কের বিখ্যাত সুদর্শন তরবারি, সুপারি কাটার জাতি, এরকম অনেক কিছু নিয়ে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে ব্যবসা করার জন্য। কেউ হয়তো পায়ে হেঁটে যাচ্ছে, কেউ গাড়িতে যাচ্ছে, আবার কেউ উটের পিঠে যাচ্ছে। অনেক ধরনের কার্পেট নিয়ে যাচ্ছে বা বস্তা, বস্তা খাবার নিয়ে যাচ্ছে। এবং এই সকল পণ্য আনা নেওয়ার সাথে অনেক সময় কিন্তু তারা মাদকও আনে, সেটাও এখানে উল্লেখ আছে। হাওড়া থেকে পেশোয়ারে আসার সময় তিনি যে দ্রুত গতির গাড়ির কথা উল্লেখ করেছিলেন, এখানে কিন্তু সেরকম দ্রুত গতি না, এবং সেই বিষয়টা তিনি এখানে এভাবে লিখেছেন যে হন্তদন্ত হওয়া মানে শয়তানের পন্থায় চলা। অর্থাৎ পাঠানরা বিশ্বাস করে তাড়াতাড়ি যখন মানুষ চলে, তাড়াতাড়ি কোনো কিছুতে যায়, তখন হচ্ছে তার উদ্দেশ্যটা ভালো না। এই কারণে তারা একটু ধীরে সুস্থে আগানোর চেষ্টা করছে। কে বলে বিংশ শতাব্দীতে অলৌকিক ঘটনা ঘটে না? আমার সকল সমস্যার সমাধান করেই যেন ধড়াম করে শব্দ হলো। অর্থাৎ হঠাৎ করে তিনি আ
বুঝতে পারলেন যে টায়ার ফেটে গেছে। গাড়ির টায়ারটা ফেটে গেছে এবং তারপরে গাড়িটা একপাশে দাঁড় করানো হলো এবং সবাই দেখা গেল যে খুব স্বাভাবিকভাবেই এটা নিয়েছে। কেননা গরমে এরকম প্রায়ই হয়ে থাকে। তো এরপর সর্দার তাদের বারবার সাবধান করে দেয় যে যদিও গাড়ি সারা হবে কিন্তু গাড়ি থেকে কেউ যাতে না নামে। কারণ ওই যে বিপদ আছে। যেকোনো মুহূর্তে কিন্তু গোলাগুলি শুরু হয়ে যেতে পারে। সেই কারণে তাদেরকে এখানে সাবধান করে দিয়েছে এবং নামলেই কড়া পিং অর্থাৎ যেকোনো মুহূর্তে গুলি হয়ে যেতে পারে এবং আরেকটা বিষয় এখানে উল্লেখ আছে যে পাঠানরা যাতে গাড়িতে আক্রমণ না করে ছিনতাইয়ের জন্য, ডাকাতি করার জন্য, সেই কারণে ইংরেজরা ওদের বছরে ৳২ করে খাজনা দেয়। অর্থাৎ সকল জায়গায় কিন্তু ইংরেজরা খাজনা নেয়। আর এইখানে উল্টা ইংরেজরা পাঠানদের খাজনা দেয় যে তারা যাতে আইন শৃঙ্খলা খুব একটা নষ্ট না করে। এরপর তাকে আবার ওই সর্দারজি একটু আশ্বস্ত করে যে কিচ্ছু ভয় নেই, কালকেই আমরা কাবুল পৌঁছে যাচ্ছি। অর্থাৎ এই ভয়ের রাস্তা আর খুব বেশি দূর বাকি নেই। খুব দ্রুতই আমরা কাবুল পৌঁছে যাব। এরপরে বরফ গলা হিমজল পাহাড় থেকে নেমে এসেছে। দিল জান কলিজা সব ঠান্ডা হয়ে যাবে। অর্থাৎ তাকে আশ্বস্ত করার জন্য কাবুল পৌঁছালে তার কতটা ভালো লাগবে, সেখানে প্রকৃতি, আবহাওয়া সবকিছু কতটা শান্তিময়, সুন্দর এইটাই বর্ণনা আছে যে সবকিছু আপনাকে খুব বেশি শান্তি দিবে। আমি বললুম, "আপনার মুখে ফুল চন্দন পড়ুক।" অর্থাৎ তিনি বলছেন যে, "তাই যেন হয় সেটাই আমরা দোয়া করছি।" হঠাৎ দেখি সামনে এ কি মরীচিকা! সমস্ত রাস্তা বন্ধ করে গেট কেন? মোটর থামলো, পাসপোর্ট দেখাতে হলো। গেট খুলে গেল। আফগানিস্তানে ঢুকলুম। বড়, বড় হরফে সাইনবোর্ডে লেখা। অর্থাৎ হঠাৎ করেই তিনি বুঝতে পারলেন যে সামনে একটা বড় গেট যেটা মূলত আফগানিস্তানের সীমানা এবং তারা এরপরে আফগানিস্তানে প্রবেশ করলেন। কাবুলি বললেন, "দুনিয়ার সব পরীক্ষা পাস করার চেয়ে বড় পরীক্ষা খাইবার পাস পাস করা। আলহামদুলিল্লাহ।" অর্থাৎ এই যে খাইবার পাস অতিক্রম করে তারা এতক্ষণ আসলেন, সেটা এতটাই বিপজ্জনক রাস্তা যে কাবুলি বা ওই সর্দারজি তাকে বললেন যে, "সবচেয়ে বড় পরীক্ষায় পাস করা হলো এই খাইবার পাস পাস করা।" অর্থাৎ যেহেতু আমরা এই ভয়ংকর বিপজ্জনক রাস্তা পার হয়েছি, আমরা দুনিয়ার সবচেয়ে কঠিন পরীক্ষাটা পার হয়ে এসেছি এবং এই কারণে সবাই শুকরিয়া আদায় করছেন। আমি বললুম, "আমিন।" অর্থাৎ তিনিও এই কথায় সমর্থন জানাচ্ছেন। খাইবার পাস তো সুখে দুঃখে পেরুলুম এবং মনে, মনে আশা করলুম এইবার গরম কমবে। কমল বটে কিন্তু পাসের ভিতর পিচ ঢালা রাস্তা ছিল তা সে সংকীর্ণ হোক আর বিস্তীর্ণই হোক, এখন আর রাস্তা বলে কোনো বালাই নেই। এরপরে তিনি আফগানিস্তানে ঢোকার পর যে বর্ণনাটা দিয়েছেন যে খাইবার পাস যে এত কঠিন একটা রাস্তা ছিল, খুবই রিস্কি কিন্তু তারপরও সেটা একটা রাস্তা ছিল, পিচ ঢালা রাস্তা ছিল। কিন্তু এখন আমরা যে রাস্তার উপর দিয়ে যাচ্ছি সেটা কিন্তু মোটেও রাস্তা না। একেবারে পাথরের উপরে বা শক্ত মাটি এরকম একটা জায়গার উপর দিয়ে বাস চলছে। এত ঝাঁকুনি এবং চলতে সবার এত কষ্ট হচ্ছে এই কারণেই কিন্তু তিনি এই বর্ণনাটা দিয়েছেন যে খাইবার পাস বিপজ্জনক হলেও একটা রাস্তা ছিল। কিন্তু এখন আর সে রাস্তা বলে কিছুই অবশিষ্ট নেই। লান্ডিকোটাল থেকে দক্কা ১০ মাইল। লান্ডিকোটাল একটা পাকিস্তানের জায়গা আর তারা এখন দক্কা নামক আফগানিস্তানের আরেকটা জায়গায় পৌঁছেছে। এই জায়গাটার দূরত্ব হচ্ছে ১০ মাইল। সেই মরুপ্রান্তরে দক্কা দুর্গ অত্যন্ত অবান্তর বলে মনে হলো। অর্থাৎ এই দক্কা দুর্গে তাদেরকে আরেকবার পাসপোর্ট দেখানো সহ বিভিন্ন ধরনের ফর্মালিটিস পালন করতে হচ্ছে সিকিউরিটির জন্য। তো এই জিনিসটা তার কাছে খুব বেশি অবান্তর মনে হচ্ছে যে এইখানে এরকম সিকিউরিটির কোনো দরকার ছিল না। সবচেয়ে বড় কথা যে দুর্গটা, দক্কা দুর্গ বলে যে দুর্গটা বানানো হয়েছে সেটাও দেখতে এত মলিন লাগছে যে ওইখানে মানাচ্ছে না এবং তার কাছে মনে হচ্ছে এটা না হলেও কোনো সমস্যা ছিল না। কিন্তু দুর্গের সামনে এসে বাঁদিকে তাকিয়ে চোখ জুড়িয়ে গেল। ছলছল করে কাবুল নদী বাঁক নিয়ে একপাশে চলে গিয়েছেন। ডান দিকে এক ফালি সবুজ আঁচল লুটিয়ে পড়েছে। কাবুলি বললেন, "চলেন দুর্গের ভিতর যাই।" অর্থাৎ দুর্গটা দেখে যদিও তার ভালো লাগেনি কিন্তু ডান দিকে যে নদী এবং নদীর পাশে যে সবুজ গাছপালা, ঘাস সবকিছু দেখে তার চোখ জুড়িয়ে গেল এবং এরপর তারা দুর্গের ভিতর গিয়ে পাসপোর্ট দেখালো এবং সরকারি কর্মচারী বুঝতে পেরে সবাই তাদেরকে যথেষ্ট আদর আপ্যায়ন করলেন এবং সম্মান জানালেন। এরপরে ঠান্ডা শরবত-টরবত খেয়ে তারা আবার রওনা দিল। কারণ হচ্ছে তাদের খুব দ্রুতই সন্ধ্যার আগেই জালালাবাদ পৌঁছাতে হবে। আফগানিস্তানে অফিসার যদি কবি হতে পারেন তবে তার পক্ষে পীর হয়ে ভবিষ্যদ্বাণী করাও কিছুমাত্র বিচিত্র নয়। ৩-৪ বার টাকা ফাটলো আর ইঞ্জিন সর্দারজির উপর গোস্বা করে দুবার গুম হলেন। চাকা সারালো হ্যাজি ম্যানন, তদারক করলেন সর্দারজি। অর্থাৎ বারবার চাকা ফেটে যাচ্ছে, ইঞ্জিন নষ্ট হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো খুবই সাধারণ বিষয় তাদের কাছে। এরপর তার পাশে যে যাত্রী ছিলেন রেডিওর কর্মচারী তিনি কানটাকে মাইক্রোফোন ভেবে ফিসফিস করে প্রচার করে দিলেন, "অদ্যকার মতো আমাদের অনুষ্ঠান এখানেই সমাপ্ত হলো। কাল সকাল ৭ টায় আমরা আবার উপস্থিত হব।" অর্থাৎ ওই সময়ের জন্য তাদের জার্নিটা ওই দিনের মতো শেষ হয়েছে। আধ মাইলটাক দূরে আফগান সরাই বেতারের সাহেব ও আমি আস্তে, আস্তে সেদিকে এগিয়ে
গিয়েছিলাম। এরপরে একটা সরাই অর্থাৎ যাত্রীরা যেখানে রেস্ট নেন রাতের বেলা, সেই জায়গায় তারা গেলেন রাতটা কাটিয়ে দেওয়ার জন্য। আর বাকিরা হৈ হল্লা করে গাড়ি ঠেলে নিয়ে চলল। সর্দারজি তন্নি করে বললেন, "একটু পা চালিয়ে সন্ধ্যা হয়ে গেলে সরাইয়ের দরজা বন্ধ করবে।" অর্থাৎ সবাই মিলে গাড়িটাকে ঠেলে নিয়ে যাচ্ছে। যেহেতু গাড়ি নষ্ট হয়েছে এবং ওই সর্দারজি তন্নি করে বললেন, মানে একটু আহ্লাদ করে তাদেরকে বললেন যে, "একটু জোরে পা চালান, না হলে কিন্তু দেরি হয়ে যাবে এবং ওই সরাইয়ের দরজা বন্ধ করে দেবে।" এরপর তারা যে জায়গাটায় রাত কাটাবেন সেই জায়গাটায় একটু বর্ণনা আছে, যে বর্ণনাটা মোটেও সুন্দর নয়। এই অর্থে যে মানুষ যখন কল্পনা করে যে এরকম অনেক রাস্তার পরে একটা জায়গায় তারা আশ্রয় পেয়েছে, সেই জায়গাটা যেমন হওয়ার কথা, সেই বিষয়টা কল্পনার সাথে একেবারেই মেলে না। ৩০ ফুট উঁচু হলদে মাটির নিরেট ৪ খানা দেয়াল, সামনেখানেতে একটা বিরাট দরজা, ভিতর দিয়ে উট, বাস, ডাবল ডেকার সবকিছু অনায়াসে ঢুকে যেতে পারে এবং ভিতরে ঢোকার পরে যেটা হয় যে সেটা অন্ধকার মনে হয় যে একটা দানবের পেট, এবং সবচেয়ে বড় যে অসুবিধা সেটা হচ্ছে ভীষণ দুর্গন্ধ। দুর্গন্ধটা হচ্ছে ওই যে প্রচুর পশু-পাখি নিয়ে মানুষ ওখানে আশ্রয় নেয় তো যারা ব্যবসা করে। তো এই পশু-পাখির যে বিষ্ঠা সেগুলোও কিন্তু ওখানে জমে যায় এবং এগুলো পরিষ্কার করার জন্য যে পানি দরকার হয়, যেহেতু এখানে সচরাচর বৃষ্টি হয় না, তো পানিটা আবার দূর থেকে নিয়ে আসতে হয়। তো এত কষ্ট করে কেউ ওগুলো পরিষ্কার করে না। এই কারণে পশু-পাখির মলমূত্র ওখানেই জমে যায় এবং ভয়ানক দুর্গন্ধ তৈরি হয়, এবং এই দুর্গন্ধটা জমে এমন অবস্থা হয়েছে যে লেখকের কাছে মনে হয়েছে যে সূক্ষ্ম গন্ধ সর্বত্র এমনই স্তরীভূত হয়ে আছে যে ভয় হয় ধাক্কা দিয়ে না সরালে এগিয়ে যাওয়া অসম্ভব। অর্থাৎ দুর্গন্ধটাকে যেন ধাক্কা দিয়ে সরাতে হবে, এত বেশি জমে গেছে। সূচিবেদ্য অন্ধকার দেখেছি, এই ১ম সূচিবেদ্য দুর্গন্ধ শুকলুম। তো যাই হোক, কোনোভাবে তারা সেখানে রাতটা কাটিয়ে দেন এবং ভোরবেলায় তাদের আজান শুনে ঘুম ভাঙে এবং নামাজ পড়ালেন বুখারার পুস্তিন সওদাগর। মনে আছে নিশ্চয়ই, বুখারা উজবেকিস্তানের শহর। সেখান থেকে এক ব্যবসায়ী এসেছেন, পুস্তিন বা ওই যে চামড়ার ব্যবসায়ী। তো এই সওদাগর নামাজ পড়ালেন সবাইকে এবং উৎকৃষ্ট আরবি উচ্চারণ শুনে বিস্ময় মানলাম যে তুর্কিস্তানে এত ভালো উচ্চারণ টিকে রইল কি করে। তো এরপরে তিনি দেখলেন যে তার আরবি উচ্চারণ খুবই ভালো, যেটা হওয়ার কথা ছিল না। তো কেন এরকম হলো? একটু কথা বলতে গিয়ে তিনি বুঝতে পারলেন যে শুরুতে তার মনে হয়েছিল যে জিজ্ঞাসা করব কিনা যে, "আপনি এত ভালো উচ্চারণ করেন কিভাবে?" তো পরে গিয়ে তিনি দেখলেন যে তারা বেশ আন্তরিক এবং সরাসরি এসব পার্সোনাল বিষয়ে তারা কথা বলতেও পছন্দ করেন এবং তারা বেশ খুশি হন যখন কেউ তাদের সম্পর্কে আগ্রহ প্রকাশ করে। তো এই যে বিভিন্ন মানুষের ভদ্রতা জ্ঞান সম্পর্কে যে বহু মাত্রা, কেউ যে অভদ্র বিষয়টা এরকম না। কিন্তু তারপরেও তিনি শুরুতে দেখিয়েছিলেন যে ফিরিঙ্গি ভদ্রলোক সরাসরি জিজ্ঞাসাই করছেন না কোথায় যাচ্ছেন, বলছেন যে গোয়িং ফার। অন্যদিকে এক পাকিস্তানি সর্দারজি, তিনি আবার সরাসরি জিজ্ঞাসা করছেন কোথায় যাচ্ছেন। আবার এইখানে আবার উজবেকিস্তানের এক ভদ্রলোক, তিনি আবার খুব খুশি হয়ে যাচ্ছেন যখন কেউ সরাসরি তাকে পার্সোনাল বিষয়ে জিজ্ঞাসা করছে। তো এই যে পার্থক্য, মানুষে পার্থক্য, এই জিনিসগুলোই কিন্তু সৈয়দ মুজতবা আলী বোঝাতে চেয়েছেন যে দেশে মানুষের সংস্কৃতিতে কতটা পার্থক্য। কেউ ভালো, কেউ মন্দ এটা বলা যাচ্ছে না। কিন্তু এই পার্থক্যগুলো কিন্তু খুব চোখে পড়ার মতো এবং এগুলোই মানুষের বৈচিত্র্য এবং মানুষের পরিচয়কে আলাদা করে। তো এরপরে চোখ বন্ধ অবস্থায় ঠান্ডা হাওয়ায় ১ম পরশ পেলুম। খুলে দেখি সামনে সবুজ উপত্যকা, রাস্তার দুদিকে ফসল ক্ষেত। সর্দারজি পরিচয় করিয়ে দিলেন জালালাবাদ। তো এরপরে গাড়ি চলার পরে চোখ বন্ধ অবস্থাতেই তিনি ঠান্ডা হাওয়ার স্পর্শ পেলেন এবং জানতে পারলেন যে এটাই হচ্ছে আফগানিস্তানের জালালাবাদ, খুব বড় একটা শহর। তখন দুদিকেই সবুজ আর লোকজনের ঘরবাড়ি। সামান্য একটি নদী ক্ষুদ্রতম সুযোগ পেলে যে কি মোহন সবুজে লীলাখেলা দেখাতে পারে, জালালাবাদে তার অতি মধুর তসবির। অর্থাৎ খুব ছোট একটা নদী, কিন্তু এই নদীটাই সুযোগ পেয়ে ওই শহরের মানুষের জীবন সবুজে ভরিয়ে দিয়েছে। এবং যে মানুষগুলো তিনি দেখতে পেলেন জালালাবাদে, তাদের চেহারাও তার কাছে বেশ মোলায়েম বা নরম মনে হলো। এমন হওয়ার কারণ কি? কারণ এর আগে যে মানুষগুলোকে তিনি দেখেছেন, সেই মানুষগুলো ছিল রুক্ষ অঞ্চলে, শুষ্ক অঞ্চলে, খুব গরমের অঞ্চলে। আর এই জালালাবাদ তুলনামূলকভাবে অনেক ঠান্ডা এবং সবুজ আছে, নদী আছে, পানি আছে। তো সবকিছু মানুষের জীবনকেও কিন্তু নরম করেছে। এই যে মানুষের জীবনের প্রতি প্রকৃতির একটা প্রভাব আছে, সেই বিষয়টাই কিন্তু এখানে তিনি উল্লেখ করতে চেয়েছেন যে সামান্য একটা নদী মানুষের জীবন, মানুষের চেহারা সবকিছু কেমন পরিবর্তন করে দিতে পারে।
এরপরে তিনি অন্য দেশের মেয়েদের যে পর্দার একটা বৈচিত্র্য আছে, কেউ বেশি পর্দা করে, কেউ কম করে, কেউ কোথায় করে, কোথাও করে না, কেন করে, কেন করে না, এই বিষয়ে কিছুটা আলোচনা আছে এখানে। গাড়ি সদর রাস্তা ছেড়ে জালালাবাদ ঢুকলো। কাবুলিরা সব বাসের পেট থেকে বেরিয়ে ১ মিনিটের ভিতর অন্তর্ধান। কেউ একবার জিজ্ঞেস পর্যন্ত করল না, বাস ফের ছাড়বে কখন? তো জালালাবাদ ঢোকার পরে গাড়ি থেকে সব যাত্রী হঠাৎ করে নেমে এখানে ওখানে চলে গেল এবং গাড়ি যখন যাত্রা বিরতি দেয় তখন কি হয়? আমাদের যাত্রীদের বলা হয় যে ২০ মিনিট পরে বাস ছাড়া হবে। কিন্তু তিনি লক্ষ্য করলেন যে কেউ বলছে না, ড্রাইভারও বলছে না, কেউ বলছে না যে কখন আবার এই গাড়িটা ছাড়বে। তো তিনিই জিজ্ঞাসা করলেন যে গাড়িটা আবার ছাড়বে কখন? কারণ তাকে তো আবার কাবুল যেতে হবে। তো ড্রাইভার বললেন যে আমি তো জানি না গাড়ি কখন ছাড়বো। যখন সবাই ফিরে আসবে তখনই ছাড়বো। তো তিনি বুঝতে পারলেন পরে যে এই যে মানুষ একেকজন একেক দিকে যাচ্ছে, আসলে কেউ খাবে-দাবে, বিশ্রাম নিবে, কারো আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব আছে, সবার সাথে দেখা সাক্ষাৎ করবে। তারপরে যখন সবাই ফিরে আসবে, তখন ড্রাইভারের মনে হবে যে এবার গাড়িটা ছেড়ে দেওয়া যাক। অর্থাৎ এই যে জীবনযাত্রায় খুব একটা তাড়াহুড়ো নেই মানুষের। মানুষ আসলে সময় কাটাতেই পছন্দ করে বন্ধুদের সাথে, আত্মীয়স্বজনদের সাথে তাদের সময় কাটানোটাই গুরুত্বপূর্ণ। সময় কত চলে যাচ্ছে বা গাড়িটা যে একটা নির্দিষ্ট সময়ে পৌঁছাতে হবে, এই তাড়াহুড়োটা কিন্তু মানুষের মধ্যে নেই সেখানে। মোটর ছাড়ল অনেক বেলায়, কাজেই বেলাবেলি কাবুল পৌঁছাবার আর কোনো ভরসাই রইল না। পেশোয়ার থেকে জালালাবাদ ১০০ মাইল, জালালাবাদ থেকে কাবুল আরও ১০০ মাইল। শাস্ত্রে লেখে সকালে পেশোয়ার ছেড়ে সন্ধ্যায় জালালাবাদ পৌঁছাবে। পরদিন ভোরবেলা জালালাবাদ ছেড়ে সন্ধ্যায় কাবুল। তখনই বোঝা উচিত ছিল যে শাস্ত্র মানে অল্প লোকেই। অর্থাৎ সবকিছু মিলিয়ে সৈয়দ মুজতবা আলীর মনে হচ্ছে যে আগে যদিও তিনি শুনেছেন যে সকালবেলা গাড়ি ছাড়লে সন্ধ্যার মধ্যে জালালাবাদ পৌঁছানো যায়, কিন্তু সে বিষয়টা আসলে খুব কমই হয়ে থাকে। কিন্তু এই যে যেভাবে গাড়ি চলছে, মানুষজনের কোনো চিন্তা নেই, ড্রাইভারের চিন্তা নেই, যাত্রীদের চিন্তা নেই। এইভাবে যে কখন পৌঁছানো যাবে এর কোনো ঠিক নেই। পরে জানলাম একমাত্র মেল বাস ছাড়া আর কেউ শাস্ত্র নির্দিষ্ট বেগে চলে না। অর্থাৎ এভাবেই চলে মেল বাস অর্থাৎ যেগুলো যাত্রীবাহী নয়, পণ্যবাহী সেগুলোই কেবল নির্দিষ্ট বেগে চলে। সন্ধ্যা কাটল নালার পাড়ে, নার্গিস বনের একপাশে চিনার মর্মরের মাঝখানে। এরপরে সন্ধ্যায় তাদের যে সময়টা কাটানো, সূর্যাস্তের শেষ আভাটুকু চিনার পল্লব থেকে মুছে যাওয়ার পর ডাকবাংলোর খানসামা আহার দিয়ে গেল। খেয়ে-দেয়ে সেখানেই চারপাই আনিয়ে শুয়ে পড়লাম। শেষ রাত্রে ঘুম ভাঙল অপূর্ব মাধুরীর মাঝখানে। অর্থাৎ এরপরে তিনি যে বর্ণনাটা দিয়েছেন সেটা একদম স্বর্গীয় একটা প্রকৃতির বর্ণনা। পরিবেশ যেখানে ভীষণ সুন্দর। হঠাৎ শুনি নিতান্ত কানের পাশে জলের কুলুকুলু শব্দ। আর আমার সর্বদেহ জড়িয়ে নাক-মুখ ছাপিয়ে কোন অজানা সৌরভ সুন্দরীর মধুর নিঃশ্বাস। অর্থাৎ তিনি শব্দ শুনছেন পানির, অর্থাৎ পাশেই নদী চলছে এবং শুধু নদীর শব্দই না, তিনি খুব সুন্দর একটা গন্ধ পাচ্ছেন এবং গন্ধটা তার খুব পরিচিত। অনেকটা শিউলি ফুলের গন্ধের মতো কিন্তু খুব সুন্দর একটা গন্ধ। এর সঙ্গীত বহুবার শুনেছি কিন্তু তার সঙ্গে এহেন সৌরভ সোহাগ জীবনে আর কখনো পাইনি। অর্থাৎ এই যে নদীর শব্দ সেটা তিনি আগেও শুনেছেন। কিন্তু এই শব্দের সাথে এই যে একটা চমৎকার গন্ধও থাকতে পারে এই জিনিসটা তিনি আগে কখনো পাননি। পরে তিনি বুঝতে পারলেন যে এই ফুলটা হচ্ছে নার্গিস ফুল এবং নার্গিস ফুলের গন্ধেই তিনি এত বিভোর হয়েছিলেন। চিনারের পদপ্রান্তে উভয়ের সঙ্গীত সৌরভ উচ্ছ্বসিত হয়েছে। চিনার হচ্ছে লম্বা একটা গাছ এবং সেই গাছের পা ছুঁয়ে নদী বেয়ে যাচ্ছে এবং ফুলের গন্ধটাও সেখানেই আসছে। সবকিছু মিলিয়ে খুব স্বর্গীয় একটা পরিবেশ। এই সময় তার একটা গান মনে পড়ল যে, "এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার।" রবীন্দ্রনাথের একটা গান। এরপরে ভোরের নামাজ শেষ হতেই সর্দারজি ভেপু বাজান আরম্ভ করলেন। ভাবগতিক দেখে মনে হলো তিনি মন স্থির করে ফেলেছেন আজ সন্ধ্যায় যে করেই হোক কাবুল পৌঁছবেন। তো এই যে জালালাবাদের একটা চমৎকার পরিবেশে তিনি কিছুক্ষণ সময় কাটাতে পেরেছিলেন এবং এই সময় কাটতে না কাটতেই ড্রাইভারের হর্নের শব্দ তিনি শুনতে পেলেন যে গাড়ি এখন ছাড়া হবে এবং সন্ধ্যার আগেই কাবুল পৌঁছানো হবে। এতটুকু তিনি বুঝতে পারলেন। এরপর তো বোঝাই যাচ্ছে যে কাবুল পৌঁছাতে আর দেরি নেই। তার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হবে। কিন্তু এই যে যাত্রা পথের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা কিন্তু তার জীবনের অন্যতম একটা সঞ্চয় হয়ে আছে। এই কয়েকদিনের মধ্যে তিনি কয়েকটা দেশের মানুষের সাথে পরিচিত হয়েছেন। এই কয়েকটা দেশের মানুষ আসলে একেকটা দেশের প্রতিনিধি, একেকটা সংস্কৃতির প্রতিনিধি। আর এই যে জানতে পারাটা মানুষের জীবনের আচরণ, মানুষের সংস্কৃতি, মানুষের পোশাক-আশাক সবকিছুরই যে বৈচিত্র্য সেই জিনিসগুলো কিন্তু তিনি খুব সুন্দর করে বর্ণনা করেছেন এবং তার এই আত্মজীবনীমূলক রচনায় এই বিষয়টাই কিন্তু প্রধান যে দেশে, দেশে, জাতিতে, জাতিতে মানুষের যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্যের মধ্যে কিন্তু অন্যরকম সৌন্দর্য আছে। বিষয়টা এমন না যে আমার সংস্কৃতিই সবচেয়ে ভালো,
ভারতের বা পাকিস্তানের বা আফগানিস্তানের সংস্কৃতি ভালো না। বিষয়টা হচ্ছে আমাদের সংস্কৃতি একটা আরেকটার চেয়ে আলাদা এবং এই আলাদা হওয়ার মধ্যেই একটা সৌন্দর্য আছে। আর এই সৌন্দর্যটাই গন্তব্য কাবুল এই লেখাটার মধ্যে আমরা খুঁজে পাবো। খুব বড় একটা রচনা কিন্তু যদি ধৈর্য নিয়ে পড়তে পারো তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবে। বিভিন্ন দেশ সম্পর্কে, মানুষ সম্পর্কে, কালচার সম্পর্কে জানা যাবে এবং আমার প্রত্যাশা থাকবে তোমরা নিজে থেকে এই প্রবন্ধটা অবশ্যই ২-১ বার পড়বে এবং জানার চেষ্টা করবে। সেটা তোমাদের পরীক্ষার জন্য এবং নিজেদের জ্ঞান বৃদ্ধির জন্য সবকিছু মিলেই ভালো হবে। সবাইকে ধন্যবাদ। ভালো থেকো।